নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। আপনারা দেখছেন এই অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে দেখছেন আপনারা। কাজের কোথায় কোথায় চাকরির খবর রয়েছে, কোথায় আপনারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করলে আপনি কল লেটার পাবেন এবং সেই কল লেটারের এগেনস্টে আপনার ইন্টারভিউ ডাকা হচ্ছে, সমস্ত খবর আপনারা পেয়ে যাচ্ছেন এই কাজের সন্ধানে অনুষ্ঠানে। আপনারা দেখছেন তো যেরকম বলে থাকি যে বিভিন্ন সময় এরকমই বলে থাকি যে অষ্টম মান পাস থেকে শুরু করে সেরকম ধরুন পোস্ট গ্রাজুয়েট বা অনার্স গ্রাজুয়েট এই ধরনের যারা রয়েছেন, সে উচ্চ শিক্ষিত যাদেরকে আমরা বলে থাকি, সবার জন্যেই চাকরির খবর রয়েছে। আমাদের রাজ্যে রয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন উইংসে চাকরির খবর রয়েছে। তো চলুন এরকম ভূমিকাটা ছেড়ে দিয়ে আমরা শুরু করে নেই যে আমাদের কোথায় কোথায় চাকরির খবর রয়েছে, যার জন্যে আপনারা প্রতীক্ষায় থাকেন। হ্যাঁ, যেটা বলবো যে অষ্টম মানের পাস যারা রয়েছেন, অষ্টম শ্রেণী পাস করেছেন, আপনাদের জন্য চাকরির খবর প্রতি সংখ্যায় প্রতি এপিসোডেই আমি বলে থাকি। এবারও রয়েছে আপনাদের জন্য কিছু না কিছু খবর। সেটা কিন্তু আমাদের ডিফেন্সে আমাদের তিনটি উইংস আছে, সবাই জানি আমরা। একটা হচ্ছে আর্মি, আরেকটা হচ্ছে নেভাল, আরেকটা হচ্ছে এয়ারফোর্স। কিন্তু এই মুহূর্তে যেখানে চাকরি হচ্ছে অষ্টম শ্রেণী পাসদের জন্য, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে, অর্থটা হচ্ছে ভারতীয় নৌসেনা বাহিনীতে। তো নৌসেনা বাহিনীতে অষ্টম মান পাসদের কি চাকরি রয়েছে আর সেটা হচ্ছে গিয়ে, যদিও সেটা গ্রুপ ডি পোস্ট বলতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধে নেই, গ্রুপ ডি পোস্টেও তো মানুষ চাকরি করবে না কেন, করছে। হ্যাঁ, পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টোপেস যে পোস্ট রয়েছে সেটাকে আমরা আমাদের ভাষায় আমরা যেরকম বলে থাকি, সেটা ধরুন ক্লিনার বা ওয়াশারম্যান এই ধরনের চাকরির কথা বলতে পারেন, সেটা টোপেস চাকরি। হ্যাঁ, পাশাপাশি কিন্তু মাধ্যমিক পাস যারা রয়েছেন আপনাদেরও রয়েছে, যেমন ধরুন কুক, স্টিওয়ার্ড এ ধরনের চাকরি রয়েছে ইন্ডিয়ান নেভিতে। এই কুক অথবা স্টিওয়ার্ড পোস্টের জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। আর আপনি যদি টোপেস পোস্টের জন্য আবেদন করতে চান তবে আপনাকে অষ্টম মান পাস হতে হবে। হ্যাঁ, বয়স কিন্তু এক্ষেত্রে একটা জরুরি ফ্যাক্টর। কেননা কারণ মানে নিচে অর্থাৎ ন্যূনতম যেটাকে আমরা বলে থাকি সেটা 17 বছর হতে হয়, আর ঊর্ধ্বতন অর্থাৎ ম্যাক্সিমাম 21 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যায়। এটা ইন্ডিয়ান নেভিতে এই গ্রুপ ডি, সেটাকে আমরা MR বলে থাকি, একটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের সীমারেখাটা কিন্তু 17 থেকে 21 পর্যন্ত। তো ঘটনাটা হচ্ছে এটাই যে আজকে থেকে ধরুন 2-3 বছর, 2 বছর নয়, 1 বছর আগের কথাই বলতে পারি, তখন কিন্তু এই ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করতে হলে দরখাস্ত সংগ্রহ করে সেটা কলম দিয়ে ফিল আপ করে বাই পোস্টে পাঠানো হতো। কিন্তু এখন এতটাই সহজ হয়ে এসছে যে সেটা কিন্তু আর এখন আপনাকে ডাকযোগে পাঠাতে হচ্ছে না। তো এখন আপনাকে পাঠাতে হবে কিভাবে, সেটা অনলাইনে। তো অনলাইনে পাঠানো প্রক্রিয়াটা খুবই সহজ। আপনি যদি বিষয়টা একটু অবগত হয়ে নেন, ইনস্ট্রাকশানগুলো পড়ে নেন, তাহলে দেখবেন আপনি নিজেই আবেদন করতে পারছেন। হ্যাঁ, একটুখানি ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট সার্ফিং এগুলো আপনাকে জেনে নিতে হবে। আর এখন তো প্রত্যেকের হাতে হাতেই প্রায় স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট পদ্ধতিটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তাই প্রথমবার যদি আপনি আবেদন করে থাকেন, করতে যাচ্ছেন, করবেন, প্ল্যান করছেন, তবে কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট উপদেশ দিয়ে রাখবো। সেটা হচ্ছে যারা জানেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সহযোগিতা নিন, তাদের নিয়ে প্রথমবার অন্ততপক্ষে আপনি তাদের সহযোগিতা নিয়ে পাঠান। দেখবেন আপনি দেখতে দেখতে শিখে যাচ্ছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, শেষ তারিখটা হচ্ছে 9 জুলাই। হ্যাঁ, আরেকটা জরুরি কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু আপনাকে পরীক্ষা ব্যতি রেখে, মানে পরীক্ষা না নিয়ে কিন্তু চাকরি দেবে না। অ্যাপ্লাই করলাম চাকরি পেয়ে গেলাম তা নয়, কিন্তু ভুরি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকবেন, কিন্তু যে চাকরির যে কি বলবো সংখ্যাটা, ভ্যাকেন্সিটা, সেটা কিন্তু খুবই কম থাকে। অর্থাৎ এই
রয়েছে আমাদের কাছে এরকম খবর, প্রায় এখানটায় যেরকম খবর এসেছে সেটা হচ্ছে 390 জনকে নিয়োগ করা হচ্ছে। সেটা কুক, স্টিওয়ার্ড এবং টোপেস 3টা পোস্টকে যোগ করে বললাম। শেষ তারিখটাও বলে দিয়েছি, বয়স বলে দিয়েছি, যোগ্যতাও বলে দিয়েছি। এখন আপনাদের কাজ, আপনারা ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে লগ অন করতে হবে। লগ অন করার পর আপনি যে নির্দিষ্ট বিষয়টাতে অ্যাপ্লাই করবেন সেটাতে ক্লিক করে খুলে নিতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সব শেষে আপনার ফটোগ্রাফ চাইবে, স্ক্যান করা ফটোগ্রাফ আপলোড করতে হবে, স্ক্যান করা সিগনেচার চাইবে, সেগুলোকে আপলোড করে নেবেন। সব শেষে আপনার পুরো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে একটা প্রিন্ট আউট বেরিয়ে আসবে, সেটাকে আমরা হার্ড কপি বলে থাকি। সেটাও কিন্তু আপনাকে আপলোড করে সেটাকে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে কপিটা, যেটা আপনি হার্ড কপি হিসেবে পেয়েছেন, সেটা যেমন নিয়ে যেতে হবে, পাশাপাশি আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটাও নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড কখন পাবেন সেটা আপনি আপনার যে নির্দিষ্ট মোবাইল নম্বরটা আপনি দিচ্ছেন রেজিস্ট্রেশনের সময়, সেই মোবাইল নম্বরে কিন্তু আপনি SMS পেয়ে যাবেন যে আপনার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে, আপনি সেটাকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, কথা একটা বলছিলাম যে জরুরি কথা রয়েছে, এটার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আমাদের রাজ্যের বাইরে গিয়ে দিতে হবে। আমাদের জন্যে, ত্রিপুরার প্রার্থীদের জন্যে কাছাকাছি হিসেবে সেটা শিলং পড়তে পারে, শিলংয়ে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। আর যদি কেউ শিলং চয়েস না করে কলকাতা চয়েস করে থাকেন, তবে আপনাকে কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে হতে পারে, এই ধরনের। অর্থাৎ ত্রিপুরায় পরীক্ষা হবে না, এটা আপনি অগ্রিম জেনে নিতে পারেন। অ্যাপ্লাই করার আগেই কিন্তু আপনি বিষয়টা জেনে নিতে পারেন। হ্যাঁ, এবার প্রচুর সংখ্যক চাকরির খবর বেরিয়েছে আমাদের রাজ্য সরকারের অধীনে, সেটা বিদ্যালয় শিক্ষা দপ্তর। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। সেটা সত্যি কথা বলতে কি যে দীর্ঘ সময়ের মধ্যে এতগুলো ভ্যাকেন্সির রিক্রুটমেন্টের খবর অন্ততপক্ষে আমি আপনাদের শোনাইনি। যাই হোক, ভালো খবর। হিসেব করলে প্রায় ধরুন 12,000 রিক্রুটমেন্ট। হ্যাঁ, সবটাই বিদ্যালয় শিক্ষা দপ্তরে রয়েছে। হ্যাঁ, বলে যাচ্ছি, যারা উপযুক্ত রয়েছেন অবশ্যই আবেদন করার জন্য প্রস্তুত হবেন, কারণ আবেদন যে করবেন শেষ তারিখটা কিন্তু একেবারে বেশি দিন রয়েছে তা নয়। শেষ তারিখটা আগে বলে রাখছি, পরে আরও একবার বলবো, 10 জুলাই। আপনাকে 10 জুলাইয়ের মধ্যে আপনাকে সরাসরি আবেদন করতে হবে। এটা অনলাইন আবেদন নয়, সরাসরি আবেদন করতে হবে। হ্যাঁ, আপনি যে জেলায় বাস করছেন সে জেলায় আপনার দরখাস্ত জমা করতে পারবেন, রিসিভ সেকশন পাবেন আপনি। তবে এর আগে যে শূন্যপদগুলোর নাম, ভ্যাকেন্সির সংখ্যা, যোগ্যতা, বয়স, এগুলো কিন্তু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরে যে নিয়োগ করা হবে, দরখাস্ত আহ্বান করা হয়েছে। এর মধ্যে একটা পোস্ট হচ্ছে একাডেমিক কাউন্সিলর। একাডেমিক কাউন্সিলরে 1200 জন, 1200 1200 জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে SC রয়েছে 204টি পোস্ট, STর জন্য রয়েছে 372টি পোস্ট, আর 624টি অসংরক্ষিত রয়েছে। তো অর্থটা হচ্ছে এরকম, জেনারেল, SC, ST, OBC সবাই আবেদন করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আবার PH যারা রয়েছেন, শারীরিকভাবে বিশেষ সক্ষম যারা রয়েছেন, আপনাদের জন্য রয়েছে 36টি পোস্ট। আর প্রাক্তন সমরকর্মী যারা রয়েছেন, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন, আপনাদের জন্য রয়েছে 24টি শূন্যপদ। হ্যাঁ, এবার শুনে নিন যোগ্যতা। এক্ষেত্রে কিন্তু আপনাকে অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েট, অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েট পাস হতে হবে। সঙ্গে আপনাকে 5 বছরের টিচিং এক্সপেরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সেটা অবশ্যই সরকারি অথবা সরকার স্বীকৃত
যে হাই স্কুল রয়েছে বা এইচএস স্কুল রয়েছে, সেই স্কুলগুলোতে আপনি 5 বছর ধরে শিক্ষকতার চাকরি করছেন, অভিজ্ঞতা রয়েছে, এই ধরনের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি প্রেফারেন্সের কথাও লেখা রয়েছে, অগ্রাধিকার দেওয়া হবে, সেটা যদি কোনো এরকম সরকারি হাই স্কুল অথবা এইচএস স্কুলে এডুকেশন কাউন্সিলরের যদি অভিজ্ঞতা থাকে, 3 বছরের অভিজ্ঞতা থাকে, তবে কিন্তু আপনার অগ্রাধিকার রয়েছে। এক্ষেত্রে বয়সটা হতে হবে 27 থেকে 45-এর মধ্যে। আর যারা এসসি রয়েছেন, এসটি রয়েছেন বা পিএইচ রয়েছেন, অথবা যারা অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু 5 বছরের শিথিলতা থাকবে। আর বেতনক্রমটা হবে যে স্থির বেতন, সেটা সাময়িক সময়ের জন্যে, সেটা আপনার নিয়মিত হওয়ার সাপেক্ষে যেটা বেতন হবে 10,130 টাকা, যেটা পেমেন্ট 2 অনুযায়ী হয়ে থাকে। 5700 থেকে 24,000-এর যে স্কেল, সঙ্গে গ্রেড পে 4200 টাকা, তার অনুযায়ী কিন্তু এক্ষেত্রে বেতনক্রম হবে 10,130 টাকা। 2 নম্বর পোস্ট, সেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলর। স্টুডেন্ট কাউন্সিলরও কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। 3400 জনকে নিয়োগ করা হবে, 3400। এই ক্ষেত্রে কিন্তু এসসি রয়েছে 578টি পোস্ট, এসটির জন্য রয়েছে 1054টি শূন্যপদ, আর অসংরক্ষিত রয়েছে 1768টি শূন্যপদ অসংরক্ষিত। তো অর্থ বুঝে গেলেন, যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই আবেদন করতে পারবেন। এর জন্যে পিএইচ রয়েছে 102টি শূন্যপদ, আর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 68টি শূন্যপদ। এগুলো কিন্তু নিয়েই মোট শূন্যপদ 3400 বলা হয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে। স্নাতক মানে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। আপনি যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হন না কেন, আপনি গ্র্যাজুয়েট হতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট পরিচালিত কোনো হাই স্কুল বা এইচএস স্কুলের হয়ে। এছাড়া আপনি যদি ওই যে বলেছিলাম আগেরবার 3 বছরের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এডুকেশন কাউন্সিলরের কোনো ব্যাপারে, তবে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়সটা কিন্তু 26 থেকে 45 বছর পর্যন্ত। 5 বছরের ছাড় এক্ষেত্রেও থাকবে। আর বেতনক্রমটা হবে, সেটা পেমেন্ট 2 ঠিক আছে, 5700 থেকে 24,000-এর স্কেল, সেটাও ঠিক আছে, কিন্তু গ্রেড পেটা 2800 টাকা হওয়ার সাপেক্ষে সেক্ষেত্রে আপনার যে স্থির বেতন সেটা হবে 7,970 টাকা। এবার আসি আরও একটা পোস্ট, সেটা হচ্ছে স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে 1500 জনকে নিয়োগ করা হবে, 1500 জন। এর মধ্যে 255টি রয়েছে এসসির জন্যে, 465টি রয়েছে এসটির জন্যে, আর 780টি পোস্ট রয়েছে অসংরক্ষিতদের জন্য। অসংরক্ষিত তো বুঝতেই পাচ্ছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবাই আবেদন করতে পারে, অসুবিধে নেই। আর পিএইচদের জন্য রয়েছে 45টি শূন্যপদ, আর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 30টি শূন্যপদ, যেগুলো এর মধ্যেই ধরা হয়ে গেছে। যোগ্যতা সে আগের মতো গ্র্যাজুয়েট অবশ্যই হতে হবে। আর আপনাকে এই ধরনের 5 বছরের আপনার কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আরও একটা কথা, এক্ষেত্রে আপনাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সে যদি ডিপ্লোমাধারী হয়ে থাকেন আপনি, তবে কিন্তু আপনার অগ্রাধিকার থাকবে। আবার বলছি, সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের অভিজ্ঞতা সহ আপনাকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে, তবেই আপনার কিন্তু অগ্রাধিকার মিলবে। বয়স আগের মতো 26 থেকে 45 পর্যন্ত, 5 বছর শিথিলতা এক্ষেত্রেও রয়েছে, 5 বছরের ছাড় রয়েছে। আর বেতনক্রম যেটা একটু আগে বলেছিলাম 7,970 টাকা, সেটাই সেক্ষেত্রে আপনার 5700 থেকে 24,000-এর যে স্কেল সেটা পাচ্ছেন, আর গ্রেড পে পাচ্ছেন 2800 টাকা। এর সাপেক্ষে আপনার স্থির বেতন দাঁড়াচ্ছে 7,970 টাকা। এবার আরেকটা পোস্টের কথা বলছি, এটা যদিও শূন্যপদের সংখ্যা একটু কম,
হোস্টেল ওয়ার্ডেন শূন্যপদ 300টি। এই 300-র মধ্যে আবার 51টি পোস্ট রয়েছে এসসির জন্য, 93টি পোস্ট রয়েছে এসটির জন্য, আর 156টি রয়েছে অসংরক্ষিত হিসেবে। আর যেরকম বলে থাকি পিএইচদের জন্য 9টি আর এক্স সার্ভিসম্যানদের জন্য 6টি পোস্ট এর মধ্যেই ধরে নেওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, শিক্ষাগত যোগ্যতা, আর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাকে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা। সেটা কিসের? সেটা হচ্ছে শিক্ষাগত বা প্রশাসনিক। আপনি কোনো সরকার স্বীকৃত স্কুল বা এরকম এইচএস স্কুল বা কোনো সরকার স্বীকৃত হোস্টেলে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর বয়স 26 থেকে 45, 5 বছরের শিথিলতা এক্ষেত্রেও থাকছে। স্যালারি আগের মতোই, যেটা বলেছিলাম 7,970, ওই স্যালারিই থাকছে। হ্যাঁ, এবার আরও একটা পোস্টের কথা বলছি, সেটা কিন্তু আরও প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। সেটা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টে কিন্তু নিয়োগ করা হবে 5,600 জনকে, 5600 শূন্যপদের সংখ্যা। এক্ষেত্রে এসসির জন্য রয়েছে 952টি পোস্ট আর এসটির জন্য রয়েছে 1736টি পোস্ট, আর অসংরক্ষিত রয়েছে 2912টি পোস্ট। আর এর মধ্যে যেটা বলে থাকি পিএইচদের জন্য 36টি আর এক্স সার্ভিসম্যানদের জন্য 112টি পোস্ট এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, নিয়োজিত রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একটু কম ধরা হয়েছে, মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। হ্যাঁ, তবে পাশাপাশি কিন্তু আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে, অবশ্যই সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কাজে নিয়োজিত রয়েছেন 3 বছর ধরে, সেটার আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যদি আপনার 3 বছরের মিড ডে মিল সুপারভাইজিং করার যে অভিজ্ঞতা সেটা যদি থাকে তবে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়সটা কিন্তু 21 থেকে 45-এর মধ্যে আপনার হতে হবে, 21 থেকে 45-এর মধ্যে। আর যে 5 বছরের যে শিথিলতাটা সেটাও কিন্তু থাকবে, এক্ষেত্রেও থাকবে। আর বেতনক্রম, অর্থাৎ এক্ষেত্রে আপনার পেমেন্ট 2, সেটা ঠিক আছে, 5700 থেকে 24,000 স্কেল, সেটাও ঠিক আছে। কিন্তু গ্রেড পেটা 2200 টাকা হওয়ার কারণে আপনার যে ইনিশিয়াল যে আপনি স্থির বেতনটা পাচ্ছেন সেটা হবে 6,260 টাকা, 6260। এটা হচ্ছে আপনার স্থির বেতন প্রতি মাসে, সেটা নিয়মিত হওয়ার সাপেক্ষে এই বেতনক্রম। হ্যাঁ, এবার একটু নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। সেটা একদম ওপেন ইন্টারভিউ হবে, ওপেন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 8টি জেলাতেই, আমাদের রাজ্যের যে 8টি জেলা রয়েছে 8টি জেলাতেই এরকম ইন্টারভিউর প্রোগ্রাম রাখা হবে। আর আপনার যে চাকরিটা হবে সেটা কিন্তু রাজ্যের যে কোনো জায়গায় হতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই যে ওই জেলাতেই হবে, বা আপনি এক জেলার বাসিন্দা বলে আপনার জেলাতেই চাকরি হবে এমনও কোনো কথা নেই। এনি প্লেস অফ আওয়ার ত্রিপুরা, অর্থাৎ আমাদের রাজ্যের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। আর আপনি আমার যে পোস্টগুলো শুনলেন, যে একাডেমিক কাউন্সিলর, তারপর স্টুডেন্ট কাউন্সিলর, স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন বা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এমনও প্রার্থী হতে পারেন যে একজন একাধিক পদের জন্য আবেদন করার উপযুক্ত। আপনি নিজে বুঝতে পেরেছেন যে আপনি উপযুক্ত একাধিক পোস্টে আবেদন করার। এখন কি করবেন? এর জন্য কি পৃথক পৃথকভাবে আপনাকে দরখাস্ত জমা করতে হবে? না, আপনি একটাই দরখাস্ত জমা করবেন। সে একটা দরখাস্তের মধ্যে আপনি উল্লেখ করার সুযোগ পাবেন যে আপনার প্রথম প্রেফারেন্স কোনটা, দ্বিতীয় প্রেফারেন্স কোনটা। এইভাবে আপনি কিন্তু প্রেফারেন্সগুলো আপনি উল্লেখ করে দিতে পারবেন। তার অর্থটা হচ্ছে আপনি ইচ্ছে করলে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে পৃথক কোনো দরখাস্ত ফিল আপ করে জমা করতে হবে না। একই দরখাস্তে আপনি আপনার উপযুক্ত পোস্টগুলো যেগুলোর জন্য আপনি চাইছেন সেগুলোকে প্রেফারেন্স অনুযায়ী, অগ্রাধিকার অনুযায়ী আপনি সাজিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এবার
লাস্ট ডেট সেটা 10 জুলাই। আপনাকে 10 জুলাইয়ের মধ্যে আপনাকে দরখাস্তগুলো জমা করতে হবে। আর যখন জমা করতে যাবেন সেটা অবশ্যই খেয়াল করে রাখবেন যে বেলা 11টা থেকে দরখাস্ত গ্রহণ করা শুরু হবে আর বিকেল 4টে পর্যন্ত সেটা চলবে। সে অনুযায়ী কিন্তু আপনাদের নিজ নিজ জেলায় আপনাদের যে রিসিপ্ট কাউন্টার পাবেন নির্দিষ্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, সেই কাউন্টারগুলোতে আপনারা জমা করবেন। আর ফরম্যাট, অবশ্যই ফরম্যাট আপনি যে কোনো পত্রপত্রিকায় প্রিন্ট মিডিয়াতে পেয়ে যেতে পারেন। আপনি এই যে বললাম এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ অন করলে আপনি ফরম্যাট পেয়ে যেতে পারেন। ফরম্যাট অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় আপনি ফরম্যাট পেয়ে যেতে পারবেন। ফরম্যাট ফিল আপ করে নিতে হবে। আর প্রাসঙ্গিক আপনার যত সমস্ত কাগজপত্র রয়েছে, আপনার সে অভিজ্ঞতার কথাই বলছি বা যোগ্যতার কথাই বলছি, সমস্ত কাগজপত্র কিন্তু আপনাকে সঙ্গে জুড়ে দিতে হবে। আর পাশাপাশি আপনাকে একটা সেলফ ডিক্লারেশন কিন্তু আপনাকে দিতে হবে। সেলফ ডিক্লারেশনের কপিও আপনি পেয়ে যাবেন। সমস্ত কাগজগুলোকে তৈরি করে ফরম্যাট ফিল আপ করে আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই জমা করবেন। আপনারা বিভিন্ন সময় চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন। আপনাদের জানা রয়েছে এই নম্বর 9436120305। আপনারা এই স্টুডিওর বাইরের সময়ে আমাদের অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগও করতে পারছেন। আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, নিয়মিত দেখছেন। আপনারা দেখে আমাদেরকে জানাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় আরও কিছু তথ্যের প্রয়োজন হলেই আপনারা যোগাযোগ করছেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমাদের রাজ্যের, যেটা আমরা ত্রিপুরার এমবিবি ইউনিভার্সিটি বলে থাকি, সবাই জানি আমরা, এমবিবি ইউনিভার্সিটিতেও কিন্তু এই ধরনের এখন একটা রিক্রুটমেন্ট চলছে। রিক্রুটমেন্টের যে এখন পরীক্ষার পর্ব, পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। যারা দরখাস্ত জমা করেছিলেন, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে সেটা যে ইন্টারভিউ, যেটাকে আমরা লিখিত পরীক্ষা বলতে পারি, এবার লিখিত পরীক্ষার তারিখ কিন্তু নির্ধারিত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা এমবিবি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লগ অন করে আপনার নির্দিষ্ট অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারছেন। যারা এখনও পারেননি বা করেননি, আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে করে নিতে হবে, কেননা 2 জুলাই অর্থাৎ 2রা জুলাই কিন্তু আপনাদের পরীক্ষা। যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করেছিলেন, আপনাদের পরীক্ষা নেওয়া হবে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এর জন্য আপনাকে অবশ্যই 1 ঘন্টা আগে 10টার সময় কিন্তু রিপোর্ট করতে হবে। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পিওন পোস্টের জন্য আবেদন করেছিলেন, যেটা 8ম মান পাস যোগ্যতা ছিল, আপনাদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষাটা নেওয়া হবে বেলা 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এর জন্য কিন্তু একই রকম আপনাদের 1 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 1টার সময় কিন্তু আপনাকে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। আর পরীক্ষা কেন্দ্র কিভাবে জানবেন? আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি দেখে নিতে পারবেন আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে। অ্যাডমিট কার্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন আপনার পরীক্ষার কেন্দ্রের নাম এবং সময়সূচি। আর জরুরি কথা একটাই রয়েছে, যে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পরীক্ষা হলে যখন যাবেন, অ্যাডমিট কার্ডের পাশাপাশি কোনো আইডি, ভোটার লাইসেন্স, পেন হতে পারে, এই ধরনের আপনার ফটো প্রয়োজন যেতে, ব্ল্যাক বল পয়েন্ট পেন নেবেন। সেটা যখন আপনি ব্ল্যাক ইউজ হবে আগের থেকে ব্ল্যাক পয়েন্ট পেন। হ্যাঁ, আপনাদের সরকারের অধীন বিভিন্ন এই ধরনের ধরুন করণিক বা স্টেনোগ্রাফার ইত্যাদি পোস্টগুলিতে চাকরি করার শখ রয়েছে। আপনারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এসএসসি পরিচালনায় এই পরীক্ষাটা হয়ে থাকে, স্টাফ সিলেকশন কমিশনের পরিচালনায়। সেটাকে এক বাক্যে যদি বলি, সেটা কিন্তু স্টেনোগ্রাফার পোস্ট। আর স্টেনোগ্রাফার পোস্ট বললেই আমরা বুঝি যে স্টেনোগ্রাফি বিষয়টা একটু জেনে নিতে হবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো এখন শিখছেন, বা কারোর শেখা শেষ হয়ে গেছে, বা কারোর শেখা শেষ হয়েছে সেটা অনেক দিন হয়ে গেছে, এখন তেমন একটা কি বলবো
প্র্যাকটিস নেই বলে হয়তো অনেকটা আপনি হয়তো কিছুটা ভুলে গেছেন বা আপনার স্পিড কমে যেতে পারে। তো যাই হোক, আবার যদি আপনি একটু এই বিষয়ে উদ্যোগী হন, তবে কিন্তু আপনি এসএসসির এই স্টেনোগ্রাফার পোস্টে যে লোক নিয়োগ করা হচ্ছে সেটা আপনি আবেদন করতে পারবেন। একজন কর্মপ্রার্থী বন্ধু ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে উনি একদমই শিখেননি স্টেনোগ্রাফিটা, অতএব উনি কি এখন আবেদন করতে পারবেন? হ্যাঁ, উনি আবেদন করতে পারবেন, তবে ওনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে শিখে নিতে হবে। নির্ধারিত একটা সময় পাবেন, হিসেব করলে প্রায় 1 বছর সময় পেয়ে যাবেন আপনার স্কিল টেস্টের জন্য। ওই 1 বছর সময়কালের মধ্যে যদি আপনি স্টেনোগ্রাফিটা আয়ত্তে আনতে পারেন, এবং শুধু আয়ত্তে আনাই নয়, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট গতি আনতে হবে। যে গতিটা চ্যালেঞ্জিং গতি হবে, তবেই কিন্তু আপনি চাকরি পাওয়ার সম্ভাবনাটা আপনার উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ, লিখিত পরীক্ষা তো অবশ্যই হবে। লিখিত পরীক্ষার পর কিন্তু আপনার স্কিল টেস্ট নেওয়া হবে। হিসেব কষে আমরা দেখেছি প্রায় ধরুন 1 বছরের মতন সময় আপনি পেয়ে যাবেন স্কিল টেস্ট দেওয়ার জন্যে। তাই যারা এখনও স্টেনোগ্রাফি করবেন বলে ভাবছেন বা সদ্য ভর্তি হয়েছেন, আপনারাও কিন্তু ইচ্ছে করলে আবেদন প্রক্রিয়াটা করে নিতে পারেন। শেষ তারিখটা একটু নোটে রাখুন, সেটা হচ্ছে 15 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আর এর জন্যে লিখিত যে পরীক্ষাটা, লিখিত নয়, বারবার লিখিত বলে থাকি, কারণ এবার থেকেই কিন্তু লিখিত পরীক্ষাটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে স্টাফ সিলেকশন কমিশনের প্রায় সবকটি পরীক্ষাই ধরুন অনলাইনে দিতে হবে। অনলাইনে আপনাকে এরকম প্রত্যেক প্রার্থীকে কম্পিউটারের সামনে বসে অনলাইনে ইন্টারনেটে অনলাইনে পরীক্ষা দিতে হবে। আর অনলাইনে পরীক্ষায় যদি আপনি সফল হন, তবেই কিন্তু আপনাকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। তখনই কিন্তু আপনাকে এই ধরনের টাইপরাইটিং বা শর্ট হ্যান্ড এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন, যারা ডিফেন্সে আগ্রহী রয়েছেন, খুব ভালো একটা চাকরির কথা বলছি, সেটা এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে চাকরি কথাটা বলবো না, একাডেমিতে ট্রেনিং করিয়ে চাকরি। এই ট্রেনিং পিরিয়ডে আপনি যে স্টাইপেন্ড পাবেন, সেটাও যদি আপনি একটু হিসেবটা জেনে রাখুন, তাহলে আপনার অনেকটাই কাজে আসবে। প্রায় ধরুন 12,000 টাকার মতন আপনি স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে। তো এটা ট্রেনিং পিরিয়ড চলবে, আর ট্রেনিং পিরিয়ড শেষ হলেই আপনার চাকরি নিশ্চিত হয়ে যাচ্ছে। সেটা এমন ধরনেরই চাকরি, আর এই চাকরি পেতে গেলে, অর্থাৎ এই ট্রেনিংয়ের সুযোগটা পেতে গেলে আপনাকে কিন্তু অনেক কাঠখড় অবশ্যই পুরোতে হবে। কেননা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কি, বয়সের সীমারেখাটা একটুখানি অন্যরকম। সেটা 15.5 বছর থেকে, অর্থাৎ 15 বছর 6 মাস থেকে 18 বছর 6 মাস পর্যন্ত বয়সটাকে ধরা হয়ে থাকে। আর এই যে হিসেবটা করবেন, সেটা যদি একটুখানি আপনাদের অসুবিধে হয়, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি, দেখে নেবেন আপনার জন্ম তারিখটা যেন 2/1/1999 থেকে 1/1/2002 এর মধ্যে হয়। তার মধ্যেই যেন আপনার জন্ম তারিখটা হয়, তবে আপনি অ্যাপ্লিকেবল, অর্থাৎ উপযুক্ত বয়সের দিক থেকে। শিক্ষাগত যোগ্যতা বলেছি, উচ্চ মাধ্যমিক পাস, সেটা আপনি সায়েন্সে হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্য নির্দিষ্ট শূন্যপদ রয়েছে বলতে পারেন, নির্দিষ্ট শাখা রয়েছে, সবাই আবেদন করতে পারবে। তবে যেটা বলবো সেটা হচ্ছে জরুরি কথা, 30 জুনের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনের কাজ সেরে নিতে হবে। আর যখনই আবেদন করবেন তখন অবশ্যই নেটে ইনস্ট্রাকশন পড়ে নেবেন যে আপনাকে কি স্ট্রিম হলে, 12-এ আপনার কি স্ট্রিম থাকলে কোনটার জন্য আপনি আবেদন করতে পারবেন, সেটা ইনস্ট্রাকশন না দেখে একদমই আবেদন করবেন না। নচেত কি হবে, আপনার ক্যান্ডিডেচার অর্থাৎ প্রার্থী পদ সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো ইউপিএসসির আন্ডারে এই পরীক্ষাটা হয়ে থাকে। আমাদের রাজ্যে সেন্টার পড়বে, আগরতলায় সেন্টার পড়বে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আগরতলায় সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, অতএব যদি আগ্রহী হন, এইটুকু অন্তত জেনে রাখুন যে শূন্যপদের সংখ্যাটা হচ্ছে 390টি শূন্যপদ। এই 390টি শূন্যপদের মধ্যে এনডিএ রয়েছে
335টি, আর নেভাল একাডেমির জন্য রয়েছে 55টি শূন্যপদ। এই 335টি যে এনডিএর জন্য রয়েছে তার মধ্যে কিন্তু আবার 3টি ভাগ রয়েছে, যেমন ধরুন আর্মির জন্য রয়েছে 208টি, আর নেভির জন্য রয়েছে 55টি, আর এয়ারফোর্সের জন্য রয়েছে 72টি শূন্যপদ। হ্যাঁ, আগেই বলেছি অনলাইন আবেদন করতে হবে। অনলাইনে যখন আবেদন করবেন, যারা ফি দিতে হবে তারা কিন্তু অবশ্যই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফিটা জমা করবেন। আর যাদের ফি ছাড় রয়েছে তাদের তো আর প্রয়োজন নেই, তাদের ফি দিতে হবে না। তারা অবশ্যই আপনি যে জমা করেছেন, অ্যাপ্লিকেশন জমা করেছেন, তার কিন্তু প্রিন্ট আউট অর্থাৎ রেজিস্ট্রেশন প্রিন্ট আউটটা কিন্তু অবশ্যই বের করে নিজের কাছে রাখবেন। কোথাও পাঠাতে হবে না, নিজের কাছেই রাখবেন, ফাইলে রাখবেন। সেটা আপনার পরীক্ষার সময় কিন্তু আপনার কাজে লাগবে। হ্যাঁ, যারা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে, শিল্প এবং বাণিজ্য দপ্তরে আপনারা সে মে মাস নাগাদ, হ্যাঁ 2016 সালের মে মাস নাগাদ যারা বিজ্ঞাপন দেখে যারা দরখাস্ত করেছিলেন, আপনাদের এখন ইন্টারভিউ পর্ব চলছে। ইতিমধ্যে বেশ কিছু মহকুমার ইন্টারভিউ পর্ব শেষও হয়ে গেছে। আরও কিছু কিছু মহকুমার ইন্টারভিউ পর্ব চলছে বা আগামী দিনে শুরু হবে। এ ধরনের যে এখনও যাদের শুরু হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, যেমন সদরের প্রার্থীদের কথা বলছি। আপনারা এলডি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করেছিলেন, সেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীনে। সদরের যে প্রার্থীরা রয়েছেন, এ ধরনের 1446 জন প্রার্থী রয়েছেন। আপনাদের ইন্টারভিউ কিন্তু আগস্ট মাসের 7 তারিখ থেকে শুরু হবে, চলবে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত। তবে কোন টোকেন নম্বরের প্রার্থীর কবে ইন্টারভিউ হবে সেটা কিন্তু আপনাকে তালিকা দেখে নিতে হবে। না দেখে কিন্তু বুঝতে পারবেন না যে 7 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আমার ইন্টারভিউ, আমি যে কোনো একদিন গিয়ে ইন্টারভিউর জন্য হাজির হয়ে যাব, না, সেটা কিন্তু চলবে না। আপনার টোকেন নম্বর অনুযায়ী আপনাকে নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট টাইমে আপনাকে ইন্টারভিউ কেন্দ্রে যেতে হবে। আর আরও যাদের রয়েছে, যেমন মোহনপুরের যে প্রার্থীরা রয়েছেন, মোহনপুর মহকুমার প্রার্থীরা, আপনাদের ওই রকম 6 সেপ্টেম্বর থেকে শুরু হবে, সেটা 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জিরানিয়ার প্রার্থীরা ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের ইন্টারভিউ শেষ হবে 7 জুলাইতে। বিশালগড়ের প্রার্থীদেরও ইন্টারভিউ চলছে, 28 জুনে শেষ হয়ে যাবে। জম্পু জেলার প্রার্থীদের 29 জুনে ইন্টারভিউ নেওয়া হবে। সোনামুড়ার প্রার্থীদের ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে, শান্তির বাজারের শেষ হয়ে গেছে, বিলোনিয়ার প্রার্থীদের চলছে, আজ শেষ হয়ে যাবে। একই রকমভাবে সাবরুমের প্রার্থীদেরও কিন্তু শেষ হয়ে গেছে। উদয়পুরের প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ পর্ব এখনও চলছে, 4 জুলাই পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে। অমরপুরের প্রার্থীরা জুলাই মাসের 17 এবং 18 জুলাইতে আপনারা ইন্টারভিউ দেবেন। করবুকের প্রার্থীদের কথা বলছি, আপনারা 19 এবং 20 জুলাইয়ে পরীক্ষা দেবেন, ইন্টারভিউ দেবেন। করবুকের প্রার্থীদেরও সেম, 19 এবং 20 জুলাইয়ে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। খোয়াইয়ের প্রার্থীদের যারা রয়েছেন, আপনারা 3 থেকে 6 জুলাইতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তেলিয়ামুড়ার প্রার্থীদের 12 থেকে 14 জুলাইতে ইন্টারভিউ নেওয়া হবে। আর কমলপুরের প্রার্থীদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আমবাসার প্রার্থীদেরও শেষ হয়ে গেছে। এভাবে লংতরাই ভ্যালি, গন্ডাছড়া আপনাদেরও ইন্টারভিউ শেষ হয়ে গেছে। আর কৈলাসহর, কুমারঘাট, ধর্মনগর, কাঞ্চনপুর এবং পানিসাগর আপনাদের জুলাইয়ের 6 থেকে শুরু হবে, না, এর আগেও রয়েছে 3 জুলাই থেকে শুরু হবে, আর সেটা শেষ হবে 21 জুলাই পর্যন্ত। তবে কার কবে ইন্টারভিউ সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। কোথায় দেখবেন? আপনি যেখানে দরখাস্ত জমা করেছিলেন সেখানে পেয়ে যাবেন। সমস্ত প্রচার মাধ্যমে, যেমন প্রিন্ট মিডিয়াগুলোতে রয়েছে, পেয়ে যাবেন। প্রয়োজনে আপনি ওই দপ্তরের সদর কার্যালয়গুলিতে যাবেন, সেখানে নোটিশ বোর্ডে আপনাদের রয়েছে। আপনি ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন, স্টেট গভর্নমেন্টের যে স্টেট পোর্টাল রয়েছে তার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। আপনাকে কি সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে, যেমন ধরুন আধার কার্ড অথবা ভোটার আই কার্ড নিয়ে যেতে হবে, টোকেন নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টসের, আপনার সার্টিফিকেটসের অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে হবে। আর আপনি যে ইনকাম সার্টিফিকেট বের করেছেন এসডিএম থেকে, সেটা আপনাকে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। আর একটা নির্দিষ্ট ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা করে আপনাকে নিয়ে যেতে হবে, এইভাবে জমা দিতে হবে।
ইন্টারভিউর সময় আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, বলছিলাম একটু উচ্চশিক্ষিত যারা রয়েছেন, যেমন ধরুন গ্র্যাজুয়েশনে 50% নম্বর রয়েছে, SC ST হলে অবশ্য আবার 5% ছাড় রয়েছে, 45 হলে আবেদন করতে পারেন। নাবার্ড নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ন্যাশনাল ব্যাংক ফর রুরাল অ্যান্ড এগ্রিকালচার, এটা নাবার্ড ব্যাংক বলা হয়, এগ্রিকালচার, হ্যাঁ সেটা হচ্ছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি এবং গ্রাম উন্নয়ন যে ব্যাংকিং সেক্টর রয়েছে সেটা নাবার্ড। এতে প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে, 9 করে হলো প্রায় হিসেব করলে 108টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ম্যানেজারের পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট একটু শূন্যপদের সংখ্যাটা একটু বেশি, 91টি শূন্যপদ, আর ম্যানেজারের শূন্যপদ রয়েছে 17টি। আমার এইভাবে একটু মানে কথাগুলো বুঝিয়ে বলার পেছনে একটা ছোট্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে নাবার্ডের যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা কিন্তু আপনি আগরতলায় দিতে পারছেন। এটা একটা কিন্তু আমাদের জন্য সুখবর, কেননা আমরা সাধারণত ব্যাংকিং সেক্টরগুলিতে যখন ইন্টারভিউর কথা আসে তখন প্রায়শই আমরা শুনে থাকি যে ত্রিপুরার প্রার্থীদের জন্যে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেটা গুয়াহাটি হতে পারে বা কলকাতায় হতে পারে, এ ধরনের। কিন্তু যাই হোক, এবার নাবার্ডে দেখলাম, এবার নয় আগেও দেখেছি, নাবার্ডের পরীক্ষাগুলো আমাদের রাজ্যে হয়ে থাকে। এটা একটা বাড়তি সুবিধা বলতে পারেন। হ্যাঁ, ম্যানেজারের যে পোস্ট বলেছিলাম 17টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে জেনারেল 9টি এবং এগ্রিকালচার রিলেটেড হতে হবে 8টি। আর সব হিসেব করলে 2টো হচ্ছে SCর জন্যে আর 2টো হচ্ছে STর জন্যে, 5টি হচ্ছে OBCর জন্যে আর 8টি হচ্ছে অসংরক্ষিত। হ্যাঁ, বয়স 21 থেকে 35 থাকতে হবে, আর সেটা আমরা জানি, OBC হলে 3, SC ST হলে 5, PH হলে 10 বছরের রিল্যাক্সেশন থাকবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলে নিচ্ছি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে 60% নম্বর নিয়ে আপনাকে হয় গ্র্যাজুয়েট হতে হবে অথবা 55% নম্বর নিয়ে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, যদি আপনি জেনারেল হন অথবা OBC হন। আর যদি আপনি SC বা ST হন তবে আপনার জন্য কিন্তু আরও 5% ছাড় রয়েছে। হ্যাঁ, শেষ তারিখ জুলাইয়ের 7 তারিখ অনলাইনে আবেদন করতে হবে, আর পরীক্ষাটা কিন্তু আপনাকে অনলাইনে দিতে হবে। পরীক্ষাটা আগস্ট মাসে হবে, কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ যখন জানানো হবে আপনার মোবাইল নম্বরে SMS আসবে, আপনি নিজেই পড়ে নিতে পারবেন যে আপনার পরীক্ষার তারিখটা কবে। হ্যাঁ, আরও একটা যে পোস্ট বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, সেই পোস্ট কিন্তু রয়েছে 91টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে SC রয়েছে 14টি, ST রয়েছে 6টি আর OBC রয়েছে 24টি, অসংরক্ষিত রয়েছে 47টি শূন্যপদ। এক্ষেত্রে কিন্তু বয়সের মাপকাঠিটা একটুখানি কম রয়েছে, 21 থেকে 30-এর মধ্যে। আর +3, +5, +10 যেটা আমরা বলে থাকি, OBCর জন্য 3, SC STর জন্য 5 আর PHদের জন্য 10 বছরের শিথিলতা থাকবে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে গ্র্যাজুয়েট, তবে শুধু গ্র্যাজুয়েট হলেই চলবে না, 50% নম্বর নিয়ে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর যদি আপনি গ্র্যাজুয়েশনে 50% নম্বর পেলেন না, কিন্তু আপনি আবার পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, হ্যাঁ আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েটেও যদি 50% নম্বর থাকে তবেও কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারছেন, অসুবিধে হচ্ছে না, আপনি আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনার শেষ তারিখটা সেটা কিন্তু 10 জুলাই। 10 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যখনই আপনি আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে নাবার্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইটটা রয়েছে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে লগ অন করে নিতে হবে। আর লগ অন করার পর আপনি যখন সিলেকশনে আসবেন তখন কিন্তু আপনার 2টো পোস্টের জন্য ব্লিঙ্কিং করতে থাকে, একটা হচ্ছে গিয়ে ম্যানেজার পোস্টের জন্য, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য, যেটা আপনার পক্ষে সুবিধা হবে। যার উপযুক্ততার সঙ্গে আপনার উপযুক্ততা মিলে যাচ্ছে, যার বয়সের সঙ্গে আপনার বয়সটা মিলে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এই সব মিলে 108টি শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারছেন, এটা একটা খুবই ভালো খবর। হ্যাঁ,
যারা খাদ্য দপ্তরে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছেন, আমাদের রাজ্য সরকারের অধীনে পোস্ট রয়েছে, সাব ইন্সপেক্টরের পোস্ট রয়েছে, ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, জুনিয়র স্টোর কিপারের পোস্ট। আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক্ষেত্রে একটুখানি জরুরি বিষয় রয়েছে। সাব ইন্সপেক্টরের জন্য যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে। আর ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আবেদন করতে চাইছেন, আপনাদেরও কিন্তু 12 পাস করতে হবে, তাও আপনাকে অবশ্যই বায়োলজি আপনার সাবজেক্ট থাকতে হবে। আর জুনিয়র স্টোর কিপার হিসাবে যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন, আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন না, এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়াশুনো থাকতে হবে, অঙ্ক নিয়ে পড়াশুনো থাকতে হবে। আর আপনি যদি কমার্স নিয়ে 12 পাস করেন তবেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনারা ইচ্ছে করলে আবেদন করে নেবেন। আর ফরেস্টারের যে ইন্টারভিউ, সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় চলছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা, আমাদের সময় একদমই ফুরিয়ে আসছে, তবু একটা কথা বলার জন্য, যেমন ধরুন জিডিএস পোস্ট, যারা পোস্টাল ডিপার্টমেন্টে গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করেছিলেন, একদম প্রথম অবস্থায়, একদম শুরুতে যদি কেউ আবেদন করে থাকেন, তখন দেখবেন আপনি যখন আপনার মাধ্যমিকে প্রাপ্ত নম্বরটা উল্লেখ করতে গিয়েছিলেন, তখন আপনারা তেমনভাবে করতে পারেননি। তার জন্য এখন সুযোগ এসছে, আপনারা ইচ্ছে করলে অফলাইনে অর্থাৎ পোস্টাল সিস্টেমে আপনি আবেদন করতে পারবেন, আপনার কারেকশনটা করিয়ে নিতে পারবেন। আপনি অবশ্যই জিডিএস এর ওয়েবসাইট দেখে সেই কাজটা করে নিতে হবে। তো চলুন, আজকের মতন আমাদের এখানেই শেষ করতে হবে। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, নিউজ ভ্যানগার্ডের প্রতিটি অনুষ্ঠান দেখুন কাজের সন্ধানে অনুষ্ঠান। যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা রয়েছি, আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো আজকের মতন এখানটাই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।